এখান থেকে আমরা এখন যাচ্ছি ওখানে, যে এখানে নেতাজিকে এনে আটকে রাখা হয়েছিল। ধুন্দা ধুন্দা सा इसको चढ़ गया। নর্থ বেঙ্গল ভ্রমণের তৃতীয় দিন আজ। গতকালই পৌঁছে গিয়েছি আলিপুরদুয়ারে বন্ধুর বাড়িতে। আর ভিডিওতে যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন সেটি ছাড়ে নিউ আলিপুরদুয়ার জাংশন থেকে, গন্তব্য হাওড়া স্টেশন। আর এই যাত্রাপথের বেশ অনেকটাই চলে গিয়েছে ঘন বক্সার জঙ্গলের মাঝখান দিয়ে। পৌঁছে গিয়েছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের এন্ট্রি গেটে। নিয়ে নিলাম এন্ট্রি টিকিট। আর ওই যে লেখা আছে প্রত্যেক বৃহস্পতিবার করে বন্ধ রাখা হয়। আমরা কিন্তু এখানে কোনো সাফারি বুক করিনি। আজকের প্ল্যানটা একটু অন্যরকম। আর এবারের আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে কোনো কিছুই যেন প্ল্যান মাফিক চলছিল না। হঠাৎ করে কিছু প্ল্যান করা আর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া, এর আনন্দটাও কিন্তু কম নয়। চলেছি বক্সার জঙ্গলের মাঝ বরাবর রাস্তা ধরে। কাল হঠাৎ করেই এই ট্রেকিংয়ের প্ল্যানটি করা হয়, তাই কিছু না ভেবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া লেপচাকার উদ্দেশ্যে। এই জায়গাটির নাম সান্থালা বাড়ি। গাড়ি আমাদের ছেড়ে দিল এখানেই। সামনে রাস্তা খুবই সরু আর খারাপ হওয়ার কারণে বড় গাড়ি যাওয়ার উপায় নেই। ট্রেক এখান থেকেও শুরু করা যায়, চাইলে 0 পয়েন্ট অবধি পাওয়া যাবে ছোট গাড়ি। বন্ধু বলল এখানকার মোমো নাকি বেশ টেস্টি, তাই আজকে সবাই মিলে ব্রেকফাস্টে সেরে নিলাম গরম ধোয়া ওঠা মোমো দিয়েই। আর একদিন পরেই চলে যাব নর্থ বেঙ্গল থেকে। মোমোর মায়া যেন তাই আর কাটিয়ে উঠতে পারছিলাম না। শুরু হলো ট্রেকিং এখান থেকেই। কয়েকশো মিটার এগোতেই ডান দিকে রয়েছে অপূর্ব সুন্দর একটি ভিউ পয়েন্ট। দূরে দেখা যায় ভুটানের পাহাড়। আমাদের ট্যুর গাইডের থেকে জানতে পারলাম একই অর্কিড গাছে কত ভিন্ন রঙের ফুল ফোটে। আর অর্কিড ফুলের সময় হলো এপ্রিল থেকে মে মাস। এটি হলো শাল গাছ। অর্কিড কিন্তু পরজীবী গাছ। এই শাল গাছকে নির্ভর করেই বেড়ে ওঠে অর্কিড গাছ। আপনারা বাড়িতে পূজা করেন? পূজা করার সময় যে ধুনা বলে না, হ্যাঁ, ধুনা কোথায় থেকে বেরোয় জানেন না। হ্যাঁ, ধুনাটা অ্যাকচুয়ালি আপনারা শহরে থাকেন, আপনার বাজারের দিকে কিনে করেন, ঠিক আছে, ইউজ করেন। অ্যাকচুয়ালি ধুনাটা, অরিজিনাল ধুনাটা হচ্ছে আপনার শাল গাছের আটা দিয়ে ধুনা হয়, ঠিক আছে। যেমন এখানে যে হলুদ কালার যত হয়ে আছে এই সবটা হচ্ছে ধুনা বের হচ্ছে, এই যেগুলো। ভিউ পয়েন্টে একটু রেস্ট করে এবার পালা আবার ট্রেক করার। আমরা যাচ্ছি ওখানে, which is the Bhutan place actually, Indo Bhutan। তো অ্যাকচুয়ালি এখান থেকে 3 hours ট্রেকিং করে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। ওখানে যাব আমরা এখন। ইয়েস, মানে ট্রেক করে ওখানে যাবো। এখান থেকে আমরা এখন যাচ্ছি ওখানে। অনেকটা পথ চলা বাকি এখনো, প্রায় সময় লাগবে আমাদের 1.5 ঘন্টা। এখন বাজে আমাদের ওখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। আশা করছি 2:30 থেকে 3টের মধ্যে পৌঁছে যাব। বেশ কিছুক্ষণ ট্রেক করার পর আবার একটু রেস্ট নেওয়ার পালা। ইন্দো ভুটান বর্ডার হওয়ার কারণে দেখলাম এখানকার বেশিরভাগ বাড়িঘরগুলি ভুটানি স্টাইলে তৈরি করা। আর এখানকার মানুষজনের মধ্যেও তাদের ভাষা, পোশাক পরিচ্ছদ বা কালচারে
ভুটানিজ কালচারেরই ছোঁয়া পাওয়া যায় বেশি। আমরা এখন ট্রেকিং করছি, যেতে হবে লেপচাকা। পথে আমরা জানতে পারলাম এখানে বেশ কিছু বিষাক্ত পাতা আছে, তাই এই ট্রেকিংয়ের পথে চারপাশের পরিবেশটা সুন্দর লেগে ইচ্ছা করতেই পারে যে একটু পাতাকে ছুঁয়ে দেখার, কিন্তু সেটা করা উচিত না, ফর ইয়োর সেফার সাইড। আর এখানে এসে এক অদ্ভুত বাঁশ গাছ দেখলাম। আমরা সহজে বাঁশ গাছের গুঁড়ি এত মোটা দেখি না। এই সেই বাঁশ গাছ বক্সার জঙ্গলে। আমরা বাঁশ গাছ সাধারণভাবেই খুবই পাতলা দেখি বাঁশ গাছের গুঁড়ি, কিন্তু এই ধরনের মোটা বাঁশ গাছ আমারও প্রথম দেখা। এই ট্রেকটাকে আমি অন্তত যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজও ছিল না। কোথাও কোথাও রাস্তা ছিল বেশ সরু, কোথাও বা বেশ খাড়াই। আমরা পৌঁছালাম বক্সা ফোর্টে, যার সাথে জুড়ে রয়েছে ইতিহাসের অনেক কাহিনী। আজ থেকে বহু বছর আগে এই জায়গাটি ছিল ভুটানের দখলে, আর তখন এই রাস্তা ধরেই ভুটান হয়ে পাড়ি দেওয়া যেত তিব্বতে। সেই সময় পথযাত্রীদের রেস্ট করার জন্য বানানো হয় এই জায়গাটি, যা আজ বক্সা ফোর্ট নামে পরিচিত। পরবর্তীকালে ব্রিটিশরা দখল করার পর এই জায়গাটিকে বানানো হয় জেল। আমরা এখন আছি বক্সা ফোর্টে, যেখানে নেতাজিকে এনে আটকে রাখা হয়েছিল। এখন যে জেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিটিশদের শাসনকালে কিন্তু তা ঠিক এই রকম ছিল না। এত সুবিশাল একটি কক্ষের জন্য হাড় হিম করা ঠান্ডাতেও বরাদ্দ ছিল একটি মাত্র ফায়ারপ্লেস। বাইরের আলো বাতাস চলাচল করার জন্য ছিল না কোনো জানালা। পরবর্তীকালে এটিকে রেনোভেশন করিয়ে ট্যুরিস্ট স্পট হিসেবে আখ্যা দেওয়া হয়। আর এই সেই জেলখানা। শোনা যায় আমাদের নেতাজি বন্দী ছিলেন এই জেলে। জেলের এই সেলগুলি তখন ছিল আয়তনে আরও ছোট। না ছিল কোনো সুব্যবস্থা, না কোনো জানালা, বাইরের আলো হাওয়া প্রবেশ করতেই পারত না। বন্দীরা যাতে বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে তারই ব্যবস্থা করা হতো। যে এখানে নেতাজিকে এনে আটকে রাখা হয়েছিল। আগে দরজা জানলা সবই লোহার ছিল, কিন্তু পরবর্তীকালে বেশ কিছু মডিফিকেশন করা হয়। এখন এগুলো কাঠের, এর আয়তনও অনেক বাড়ানো হয়েছে। এটা ওয়াটার ট্যাঙ্ক। এখানে স্নান করতো নাকি সবাই? না না, রিজার্ভার এটা এই যে এখান থেকে সাপ্লাই হতো, ঠিক আছে? মেইন হচ্ছে এটা। ধরো কিন্তু। আচ্ছা ঠিক আছে, করুক না। আচ্ছা, আর এই অতি প্রাচীন গাছটি সাক্ষী হয়ে রয়েছে ইতিহাসের পাতায় লেখা বহু ঘটনার। আর এই জেলের মধ্যেই রয়েছে এমন সুন্দর একটি খোলামেলা জায়গা। ইতিহাসের একটি অধ্যায়কে খুব কাছ থেকে জেনে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 3-3.5 ঘন্টা ট্রেক করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম লেপচাকাতে, একটি ছোট্ট গ্রাম। রয়েছে হাতে গোনা কয়েকটি হোমস্টে, আর সাধারণ মানুষের অতি সাধারণ জীবনযাত্রা, যা শহর থেকে
অনেকটাই আলাদা। আমাদের আজকের হোমস্টে মুনলাইট। বেশি দিনের ঘটনা তো, তার মানে হচ্ছে তার জন্য তো কামান টামান তো সব ইঞ্জুরি দিয়েছে, দুটো কোথায় পাবো কুচবিহার রাজা তো সুন্দর বন্ধু ফন্ধু দেখলি না? আচ্ছা এইবার স্টোরিটা আমি কানেক্ট করতে পারছি, কোচবিহারের রাজবাড়ি আর এখানে কুচবিহার তো জানোই মনে হয়। গেছি না তো, কোচবিহার রাজবাড়ি গেলাম না। বাঙালি আর ইতিহাস এ যেন এক অদ্ভুত সংমিশ্রণ। তারই চর্চায় জমে উঠেছে আজকের আড্ডা। এবার বেরিয়ে পড়লাম গ্রামটিকে একটু ঘুরে দেখতে। অদ্ভুত সুন্দর এই পাহাড়ি গ্রাম, যেন হাতে আঁকা কোনো জলছবি। রয়েছে কয়েকটি মাত্র পরিবার, বাচ্চারা খেলে চলেছে নির্দ্বিধায়। শহরের যান্ত্রিকতা নয়, বরং প্রকৃতির সাথে তালে তাল মিলিয়ে বেড়ে উঠছে ছেলেবেলা। জীবনযাত্রা এখানে খুব সহজ নয়। এত দুর্গমতা সত্ত্বেও বাচ্চাদের মুখে সামান্য হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদের মা বাবারা। কেউ বা এই গ্রামেই, কেউ বা গ্রাম থেকে বহু দূরে অন্য কোনো শহরে। इसको चढ़ गया। আমরা এখন রয়েছি লেপচাকাতে। খুব ছোট্ট একটি গ্রাম, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। রয়েছে বেশ কিছু হোমস্টেও। দুপুরের লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই গ্রাম ঘুরে দেখতে। অপূর্ব সুন্দর চারপাশটা। এখান থেকে ভুটান খুবই কাছে, দূরে ভুটানের পাহাড় দেখা যায়। যদিও অতিরিক্ত মেঘ বা কুয়াশার জন্য আমরা এখনো অবধি ভুটান দেখতে পাচ্ছি না, কিন্তু এখানকার চারপাশের পরিবেশ এত শান্ত আর এত ওয়ার্মিং, খুব ভালো লাগছে। হ্যালো হ্যালো বলো। হ্যালো। এখানে সন্ধে নামে খুব তাড়াতাড়ি। শহরের নাইট লাইফ এখনো ছুঁতে পারেনি এই গ্রামকে। তারা জানে অন্ধকার মানে শুরু আরেকটি নতুন দিনের। তাই আমাদেরও চলল ডিনারের প্রস্তুতি, আর তারই সাথে গান বাজনা আর জমে থাকা বহুদিনের আড্ডা। কাল সবাইকেই ফিরতে হবে নিত্যদিনের ছন্দে।